এভরিবাডি, আমি সেজুতি। আসসালামু আলাইকুম। অনেক দিন পরে আমি নিটিং নিডল এবং সুতা নিয়ে হাজির হয়েছি। যদিও আজকে পুরোপুরি নিটিং কোনো টিউটোরিয়াল হবে না, আজকে আমি সোয়াচের উপরে কথা বলবো, কারণ বেশ কিছুদিন হলো আমার কাছে রিকোয়েস্ট ছিল যে সোয়াচ কীভাবে করতে হয় এবং সোয়াচের মাপ কীভাবে নিতে হয় এই প্রসঙ্গে। আর এটার সঙ্গে আমি আরেকটি ইনফরমেশন আপনাদের সঙ্গে শেয়ার করব, সেটা হচ্ছে যে ক্রোশে এবং নিটিং দুটার ক্ষেত্রে সোয়াচটা কিভাবে করতে হয়। প্লাস অনেকের প্রশ্ন থাকে যে আমি যখন একটা ড্রেস করব একটা নির্দিষ্ট ডিজাইনে, সেটার জন্য কতটুকু সুতা আমার নিতে হবে। এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন, কারণ আমাদের যদি দেখা যায় যে কাজ করতে করতে মাঝখানে গিয়ে সুতা শেষ হয়ে গেল, অনেক সময় সেম কালার সুতা ম্যানেজ করা যায় না তাৎক্ষণিকভাবে। সো বেটার আমরা যদি আগে থেকেই প্রয়োজনীয় সুতাটুকু কালেক্ট করে রাখি। এবং যারা বিজনেস করে তাদের জন্য এটা খুবই ইম্পর্ট্যান্ট যে টোটাল মেজারমেন্টটা জানা, সুতার পরিমাণটা কতটুকু লাগছে। কারণ আমরা যদি আমাদের মেটেরিয়াল কস্টটা না জানি, তাহলে কিন্তু আমাদের যে ফাইনাল প্রোডাক্ট সেটার কিন্তু প্রাইসটা নির্ধারণ করা কঠিন হয়ে যায়। সেটা পুরোটাই হচ্ছে আন্দাজি আমরা যেভাবে করি, সেটা আসলে কিন্তু খুব একটা কাস্টমার ফ্রেন্ডলি না, কারণ অনেক সময় অতিরিক্ত হয়ে যেতে পারে। আবার যে সেল করছে তার জন্যও অনেক সময় দেখা যায় যে তার দিক থেকেও ক্ষতির সম্ভাবনা থেকে যায় যদি আন্ডার মেজার করা হয়ে থাকে, যে কম করে ধরা হয়ে থাকে। সো বেটার যে আসলে কতটুকু আমাদের সুতা লাগছে, অর্থাৎ মেটেরিয়াল কস্ট কত, এটা জানার জন্য কিন্তু সুতার পরিমাণটা জানা অনেক প্রয়োজন। এই জন্য একটা সোয়াচের মাধ্যমে কিভাবে সুতার পরিমাণটা আমরা নির্ধারণ করতে পারি আমাদের ফাইনাল ড্রেসে, সেটাও আমি জানাবো আজকে আপনাদেরকে। এটা কিন্তু শুধুমাত্র নিটিংয়ের জন্য নয়, আমি নিটিং এবং ক্রোশের দুটার জন্য। সো এটা একটা আমি বলবো কম্বাইন্ড একটা টিউটোরিয়াল ক্রোশে এবং নিটিংয়ের জন্য। যদিও আমি দেখাচ্ছি নিটিংয়ের মাধ্যমে, বাট সেম জিনিসটা আপনারা ক্রোশেটিংয়ের ক্ষেত্রেও ফলো করবেন। আমি যেটা নিটিংয়ের মাধ্যমে একটা 4x4 একটা স্কোয়ার তৈরি করব, আপনারা ক্রোশে হুকের সাহায্যে যেই স্টিচটা ইউজ করবেন আপনার ড্রেসে হোক বা সোয়েটারে হোক বা শালে হোক, সেই সেম স্টিচটা আপনারা 4x4 নর্মালি আমরা যেটা স্ট্যান্ডার্ড ইউজ করি, যে 4 ইঞ্চি দৈর্ঘ্য এবং 4 ইঞ্চি প্রস্থ, এই রকম আমরা একটা চারকোনা ব্লকের মতো তৈরি করি, স্কোয়ার ব্লক। তারপরে দেখি যে সেই স্কোয়ার ব্লকে আমাদের কতগুলো স্টিচ সংখ্যা হচ্ছে এবং কতগুলো রো সংখ্যা হচ্ছে। স্টিচ সংখ্যাটা হচ্ছে নর্মালি প্রস্থটা দেখায় যে আমার নির্দিষ্ট পরিমাণ প্রস্থ বা ওয়াইডটা কতটুকু চওড়া হচ্ছে, সেটা মেজারমেন্ট করার জন্য স্টিচ প্রয়োজন হয়, যে কতগুলো স্টিচ নিলে আমি নির্দিষ্ট একটা চওড়া পাচ্ছি। আর দৈর্ঘ্যটা বা লম্বাটা আমরা জানার জন্য রো কাউন্টটা, অর্থাৎ কতগুলো স্টেপ আমরা করার পরে নির্দিষ্ট সংখ্যক একটা দৈর্ঘ্য পাচ্ছি বা একটা নির্দিষ্ট লম্বা হচ্ছে আমাদের ড্রেসটা। সো এটার জন্য রো কাউন্ট আর কিছুই নয়, যে আমরা একটা লাইন শেষ করলাম, তারপরের নেক্সট স্টেপ সেটা হচ্ছে এক একটা করে রো। তো প্রথমেই আমি নিটিংয়ের জন্য যেটা করব, যে আপনারা যে সুতাটা ইউজ করছেন সেই সুতা, আমি কিন্তু আমার সুতার রিলেটেড প্রথম যে নিটিংয়ের ভিডিওটা দেখিয়েছিলাম, যে আপনি যদি না জানেন এক্স্যাক্টলি কোন সুতা ইউজ করছেন, কত ওয়েটের সুতা ইউজ করছেন, তাহলে আমি স্কেলে প্রতি ইঞ্চিতে কতগুলো র্যাপ হচ্ছে সেটার মাধ্যমে একটা মোটামুটি ধারণা পাওয়ার একটা নিয়ম শিখিয়েছিলাম, যে আপনার সুতাটা কি স্পোর্টসওয়্যার সুতা না ডিকে সুতা, ওর স্ট্রেট, অ্যারান, 4 প্লাই কোনটা, সেটা কিন্তু আমি দেখিয়েছিলাম। এবং কতগুলো পার ইঞ্চিতে কতগুলো র্যাফেলে কোন সুতাটা হবে সেটার একটা আমি ধারণা দিয়েছিলাম। সো আপনারা ওই ভিডিওটা দেখে নেবেন, কারণ প্রত্যেকটা সুতার একটা নির্দিষ্ট মাপ থাকে। যেমন আমি এখন এটা ডিকে সুতা ইউজ করছি, ডিকে ইয়ার্নের ক্ষেত্রে নর্মালি 4 ইঞ্চি বাই 4 ইঞ্চি তো কতগুলো স্টিচ থাকতে পারে, সেটা কিন্তু একটা স্ট্যান্ডার্ড একটা মেজারমেন্ট আছে, যেটা আমরা অনলাইনে পাবো। গুগলে যদি আপনি সার্চ করেন ডিকে সুতার গজ কত, তাহলে আপনার এই মেজারমেন্টটা পেয়ে যাবেন। কিন্তু আপনাকে আগে জানতে হবে যে কোন সুতা। এটা কেন বলছি, সোয়াচিং কেন দরকার, আপনি যদি স্ট্যান্ডার্ডটা জানেন। স্ট্যান্ডার্ডে কিন্তু আমাদের এটা একটা গড় সংখ্যা, আপনারটা যে স্ট্যান্ডার্ড ফলো করবে অলওয়েজ সেটা কিন্তু নয়, আপনার কমও হতে পারে স্ট্যান্ডার্ডের চেয়ে,
স্ট্যান্ডার্ডের চেয়ে বেশি হতে পারে। সেই জন্য আপনার নির্দিষ্ট মাপটা জানার জন্য আপনাকে সোয়াচ করতে হবে। আর স্ট্যান্ডার্ডটা জানতে হয়, কারণ আপনি যখন সোয়াচিংয়ের জন্য স্টিচ উঠিয়ে নেবেন, সেটা ক্রোশেটিংয়ের ক্ষেত্রে কতগুলো চেইন করতে হবে আপনার, আর নিটিংয়ের জন্য কতগুলো স্টিচ নিতে হবে, এটা একটা ধারণা পাবেন। তো মনে করুন আপনার ডিকেতে বলা হয়েছে যে 24 থেকে 30টা স্টিচ থাকে 4 ইঞ্চিতে। তো আপনি যদি 20টা স্টিচ নিয়ে সোয়াচ করা শুরু করেন, কিছু দূর যাওয়ার পরে দেখছেন যে আপনার 4 ইঞ্চি হচ্ছে না। সো আপনি একটা নির্দিষ্ট ধারণা পেলেন যে আপনার অ্যাটলিস্ট 30টা স্টিচ নিতে হবে, বা 35টা নিলেন, অলওয়েজ একটু বেশি করে আমরা নিব। তারপরে আপনি সোয়াচ শুরু করলেন, আপনি সেখানে দেখতে পারেন যে আপনার 4 ইঞ্চির চেয়ে বেশি হয়েছে বা 4 ইঞ্চির চেয়ে ছোটো হয়েছে। সো একটা স্ট্যান্ডার্ড জানা থাকলে আমাদের একটা দিক নির্দেশনা থাকে। আর যদি এটা একদমই জানা না থাকে, সেক্ষেত্রে আমি বলবো যে আপনি যখন চেইন করবেন, চেইন করার সময় দেখবেন যে 4 ইঞ্চির মতো হচ্ছে কিনা, আপনি তার চেয়ে একটু বেশি নেবেন। আপনি যখন কাস্টন করে নেবেন নিটিং নিডেলে, তখনও দেখবেন যে 4 ইঞ্চির মতো হচ্ছে কিনা। যদি 4 ইঞ্চি হয় তার চেয়ে একটু বেশি নেবেন, কারণ অনেক সময় স্টিচিং, আপনি যদি কোনো স্পেশাল স্টিচ ইউজ করেন, কিছু কিছু স্টিচিংয়ের ক্ষেত্রে আপনি 4 ইঞ্চি নিলেও স্টিচটা যখন আপনি করছেন তখন জিনিসটা চেপে ছোট হয়ে আসে। সো বেটার 4 ইঞ্চির চেয়ে বেশি না, কারণ আমরা মেজার করে দেখবো যে 4 ইঞ্চিতে কত আসছে। সো বেশি থাকলে আমাদের মেজারমেন্টটা সহজ হবে কম থাকার চেয়ে। অনেক কথা বললাম, চলুন কাছে ফিরে যাওয়া যাক। সো আমি প্রথমে একটু কাস্ট অন করে নিচ্ছি লং টেল পদ্ধতিতে। আমি নির্দিষ্ট কিছু সংখ্যক সুতা এখানে স্টিচ এখানে কাস্ট অন করে নেব। যারা বুঝতে পারছেন আমি কোন কাস্ট অন পদ্ধতিটা ইউজ করছি, লং টেল কাস্ট অনের আমার নির্দিষ্ট একটা ভিডিও আছে, টিউটোরিয়াল আছে, আপনারা সেটা চেক করে নেবেন লং টেল কাস্ট অন কীভাবে করতে হয়। সো আমি কাস্ট অনটা কমপ্লিট করে দেখাচ্ছি। এই যে আমি এখানে কাস্ট অন করে নিয়েছি, 4 ইঞ্চির চেয়ে একটু বেশি বেশি মনে হচ্ছে, দেখুন 4 ইঞ্চির চেয়ে একটু বেশি বেশি হয়েছে এইটুকু আমি যদি চোখের আন্দাজে দেখি। আর আমি এখানে টোটাল 40টা স্টিচ নিয়েছি। আমি এখন আপনাদেরকে যে সোয়াচিংটা দেখাবো সেটা বেসিক যে স্টিচ স্টকিনেস স্টিচে সেটাতে করব। বাট সবসময় মনে রাখবেন, আপনি যে স্টিচে ডিজাইনটা করবেন, আপনার ড্রেসটা ডিজাইন করবেন, সেটা ড্রেস হোক, সোয়েটার হোক, শাল হোক, আপনাকে কিন্তু সেই স্টিচে সোয়াচটা করতে হবে, তাহলে আপনি এক্স্যাক্ট মেজারমেন্টটা পাবেন। আর নর্মালি আপনারা যখন কোনো প্যাটার্ন ফলো করবেন, প্যাটার্নে ইন জেনারেল স্টকিনেট স্টিচের গজটা বলা থাকে যে এই ডিজাইনটা করতে হলে স্টকিনেট স্টিচে এত 4x4 ইঞ্চিতে আপনার এতগুলো স্টিচ থাকতে হবে এবং এতগুলো রো থাকতে হবে, প্যাটার্নিংয়ে এটা বলা থাকে। তার কারণ হচ্ছে স্টকিনেট স্টিচটাকে স্ট্যান্ডার্ড স্টিচ ধরা হয়। আপনার প্যাটার্ন স্টিচের গজটা জানতে হবে, প্লাস আপনার স্টকিনেট স্টিচের গজটাও যদি মিলে যায় প্যাটার্নের সঙ্গে, সেক্ষেত্রে দেখবেন যে আপনি একটা পারফেক্ট রেজাল্ট পাচ্ছেন। সো আপনার যদি ড্রেসে কোনো নির্দিষ্ট প্যাটার্ন থাকে, সেটার জন্য একটা আলাদা সোয়াচ করতে হবে, প্লাস আপনার স্টকিনেট স্টিচে একটা সোয়াচ করতে হবে, জাস্ট বোঝার জন্য যে বেসিকলি আপনার ধরুন আপনি নিজে যখন সোয়াচ করছেন, আপনার প্রতি 4 ইঞ্চিতে আসছে 25টা করে স্টিচ, কিন্তু আপনি যে প্যাটার্নটা ফলো করতে যাচ্ছেন সেই প্যাটার্নে বলা আছে যে প্রতি 4 ইঞ্চিতে আপনার 28টা করে স্টিচ লাগবে। আপনার মনে হতে পারে 25 আর 28-এর মধ্যে খুব একটা পার্থক্য নেই, বা ধরুন 26টা বলা হয়েছে, আপনার 25টা আসছে, প্যাটার্নে বলা হয়েছে 26টা স্টিচ লাগবে। আপনার মনে হতে পারে যে একটা স্টিচ কম বেশি হচ্ছে, এটাতে কোনো প্রবলেম নেই, কিন্তু ওটা কিন্তু আপনাকে বলছে যে 4 ইঞ্চিতে। কিন্তু আপনি যখন আপনার বডি মেজারমেন্ট, সাপোজ আপনি 36 ইঞ্চি বডি করছেন, তো 4 নং 36, 4 ইঞ্চিতে যদি আপনার একটা করে স্টিচ কম হয়, তাহলে 4 নং 36 ইঞ্চিতে আপনার কিন্তু 9টা স্টিচ কমে যাবে। সো আপনার ড্রেসটা কিন্তু 9টা স্টিচ কমে যাওয়া মানে কিন্তু অনেকখানি ছোট হয়ে যাওয়া। সো আপনার যদি একটা স্টিচও কম বেশি হয়, সেটার ক্ষেত্রেও আপনাকে খেয়াল রাখতে হবে যে একটা স্টিচও যেন কম বেশি না হয়। অনেকগুলো হলে তো অনেক প্রবলেম, বাট একটাও যেন কম বেশি না হয়, কারণ আপনি 4 ইঞ্চির মেজারমেন্ট নিচ্ছেন, কিন্তু আপনি যখন একটি ড্রেস বানাবেন সেটা কিন্তু 4 ইঞ্চির চেয়ে অনেক বেশি। সো টোটালি আপনার অনেকখানি কম বেশি হয়ে যাবে। এই কারণে আপনি যদি দেখেন যে প্যাটার্নে যে স্টিচটা সাজেস্ট করা হয়েছে তার চেয়ে আপনার কম আসছে, তাহলে আপনার নিডল সাইজটা ছোট করতে হবে।
যদি আপনি মনে করেন প্যাটার্নেও ডিকে সুতা ইউজ করতে বলা হয়েছে, আপনি ডিকে সুতা ইউজ করছেন, প্যাটার্নে যে নিডল ব্যবহার করতে বলা হয়েছে আপনি সেম নিডল ব্যবহার করছেন, তারপরেও আপনার কম আসছে। তার কারণ আমাদের প্রত্যেকের নিটিং স্টাইলটা ডিফারেন্ট হয়, ক্রোশের স্টাইলটা ডিফারেন্ট হয়। তো আপনি যদি খুব চাপা, খুব টাইটলি নিট করেন তাহলে আপনার স্টিচ সংখ্যা বেড়ে যায়। আপনি যদি খুব লুজলি নিট করেন বা লুজলি ক্রোশেট করেন আপনার স্টিচ সংখ্যা কমে যায়। কারণ একটা জায়গায় আপনি 4 ইঞ্চিতে খুব টাইটলি নিট করলেন 4 ইঞ্চি, বাট আপনি লুজলি নিট করলে কিন্তু 4 ইঞ্চিতে আপনি টাইটলি নিট করলে যতগুলো স্টিচ আসছে, লুজলি নিট করলে তার চেয়ে অনেক কম স্টিচে কিন্তু 4 ইঞ্চি জায়গাটা ফিল আপ করে ফেলে। এই কারণেই ধরুন আপনার প্যাটার্নে যে ইয়ার্ন ইউজ করতে বলা হয়েছে ডিকে ইয়ার্ন সেটাই ইউজ করছেন, যে যত নাম্বার নিডেল ইউজ করতে বলা হয়েছে তত নাম্বার নিডেলই আপনি ইউজ করছেন, বাট আপনার কম আসছে স্টিচ সংখ্যা, তাহলে আপনি নিডেল সাইজটা এক সাইজ ছোট নিন। তাহলে নিডেল যখন ছোট হয়ে যাবে আপনার স্টিচের সংখ্যা তখন বেড়ে যাবে। আবার আপনি যদি দেখেন যে সেম ইয়ার্ন ইউজ করছেন, ইয়ার্ন ওয়েট সেম নিডেল ইউজ করছেন, বাট আপনার স্টিচ সংখ্যা অনেক বেড়ে যাচ্ছে প্যাটার্নে যা সাজেস্ট করা হয়েছে গজের জন্য, তখন আপনি নিডেলটা একটু বড় নিন। অলওয়েজ চেষ্টা করবেন ইয়ার্নটা ফিক্সড রাখতে, ইয়ার্ন কখনো চেঞ্জ করবেন না। প্যাটার্ন যদি আপনি কোনো নির্দিষ্ট প্যাটার্ন ফলো করেন, প্যাটার্নে যদি ডিকে ওয়েট সুতা ইউজ করতে বলা হয় আপনি অলওয়েজ ডিকে ওয়েট সুতা ইউজ করবেন। আপনি চেঞ্জটা করবেন শুধু নিডেলে। যদি প্যাটার্নের চেয়ে আপনার স্টিচ সংখ্যা বেশি আছে, নিডেলে এক সাইজ বড় নিয়ে দেখুন, তাহলে স্টিচ সংখ্যা কমে আসবে। এক সাইজ বড় নিলেও যদি না হয় আরও এক সাইজ বড় নিন। এভাবে নিডেলের সাইজটা চেঞ্জ করে আমরা একটা এক্স্যাক্ট প্যাটার্নে যেটা সাজেস্ট করছে সেই পরিমাণ স্টিচ এবং রো কাউন্টটা বের করার চেষ্টা করব। অনেক সময় রো কাউন্টে যদি আপনার সঠিক মেজারমেন্ট আপনি নাও পান, খুব একটা প্রবলেম হয় না, কারণ লেন্থ তো আমরা ধরুন প্যাটার্নে বলা হয়েছে যে 4 ইঞ্চিতে আপনার 30টা রো হবে, কিন্তু আপনি পেলেন 28টা রো, তাতে কোনো সমস্যা হয় না। আপনি 2টা রো এক্সট্রা করে ফেললেন লেন্থটা একটু বাড়ানোর জন্য, তাতে কোনো প্রবলেম হয় না। লেন্থটা ইচ্ছা মতো ছোটো বড়ো করা যায়, বাট স্টিচটা বডির যে ফিটনেসটা সেটা যদি অনেক লুজ হয় বা অনেক টাইট হয় সেটা কিন্তু পরা যায় না। এই কারণে স্টিচ সংখ্যাটা অলওয়েজ প্যাটার্নের সঙ্গে এক্স্যাক্ট হতে হবে। রোটা না মিললেও সেটা পরবর্তীতে চাইলে আপনি কাজ করার সময় অ্যাডজাস্ট করে নিতে পারেন। তো এখন আমি আমি প্রথমে 2-3টা রো গার্টার স্টিচও করে নেব, যেহেতু স্টকিনেট স্টিচে বর্ডার দিতে হয়, গার্টার স্টিচে বর্ডার করে নেওয়ার পরে আমি আপনাদেরকে কিভাবে সোয়াচিংটা স্টার্ট করতে হবে সেটা দেখাবো। তার আগে আমি একটা উদাহরণ দিই। এই যে এখানে আমার একটা সোয়াচ করা আছে, আমি আমার একটা হ্যাট করেছিলাম সেটার জন্য সোয়াচ করেছি। দেখুন আমি বর্ডারে হচ্ছে গার্টার স্টিচ বর্ডার দিয়েছি চারিদিকে, উপরে নিচে আর 2 সাইডে গার্টার স্টিচ বর্ডার আছে, আর মাঝখানের অংশটা স্টকিনেট স্টিচ। এটা করার পরে আমি দেখেছি যে আমি স্কেল দিয়ে মাপ দিয়ে, স্কেল দিয়ে বা মেজারিং টেপ দিয়ে মাপ দিয়ে নিয়েছি। যেমন এখানে আমরা একটা স্টার্টিং পয়েন্ট সিলেক্ট করে নিব। সাপোজ এইটা আমার স্টার্টিং পয়েন্ট, আমি এটা মার্ক করে রাখলাম। এখান থেকে আমি আমার মেজারিং টেপ বা স্কেলটা ধরে দেখলাম যে 4 ইঞ্চি কোথায় আসছে এখানে। সো এখানে আমি মার্ক করে রাখছি। এই জায়গাটা এসেছে 4 ইঞ্চি, আমি মার্ক করে রাখলাম। আবার এখান থেকে আমি দেখি যে কতগুলো রো হচ্ছে, সেই জায়গায় আমি মাপ দিয়ে রাখবো। তারপরে আমার নেক্সট স্টেপটা হচ্ছে এটা গুনে দেখা যে কতগুলো স্টিচ আসছে। যেমন এখানে 4 ইঞ্চিতে আসছে 1 2 3 4, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 আর একটার মাঝামাঝি, অর্থাৎ 22.5।
22.5। এখানে দেখুন, আপনারা যদি একটু স্ট্রেচ করে ধরেন, এই যে এক একটা ভি এর মতো অংশ, এই যে এক একটা ভি এর মতো অংশ মাঝখানে ফাঁকা থাকে, স্ট্রেচ করলে জিনিসটা আপনারা বুঝতে পারবেন। এই যে প্রত্যেকটা ভি হচ্ছে এক একটা স্টিচ। আপনি যদি দেখেন একটা ভি এর মাঝামাঝি অংশ, এখানে দেখুন যে একটা ভি এর মাঝামাঝি অংশে এসে আমার 4 ইঞ্চি হয়েছে। সো এটার এখানে একটা পরিপূর্ণ ভি, এটাতে আমার 22 হয়েছে, আর যেহেতু আরেকটা ভি এর মাঝামাঝি অংশে গিয়েছে অর্থাৎ 0.5, আমরা তাহলে এখানে ধরবো যে আমার এখানে 4 ইঞ্চিতে 22.5টা স্টিচ হয়েছে। ঠিক একইভাবে আমি লম্বা অনুযায়ী কতগুলো ভি পাচ্ছি সেটা মেজার করে যাব। যেমন এখানে পাচ্ছি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40টা রো হয়েছে এখানে, অর্থাৎ 40টা রো করলে আমি 4 ইঞ্চি পাচ্ছি এই সুতার ক্ষেত্রে। আর এখানে সম্ভবত আমি 3 মিলিমিটার নিডেল ইউজ করেছিলাম। এটা 100% উল সুতা, খুবই সফট। তো এইটাতে আর আমি যখন এই সোয়াচটা করেছিলাম, সোয়াচ করে নেওয়ার পরে কিন্তু আপনাকে প্রথমে ঠিক নর্মালি আপনি আপনার ড্রেসটা বানানো হয়ে গেলে যেভাবে ইউজ করবেন বা যেভাবে ধোবেন সেইভাবে আপনাকে এটা ধুতে হবে। আপনি যদি মনে করেন যে শ্যাম্পুতে ধোবেন নর্মালি, উল সুতা অলওয়েজ আমরা উল সুতার একটা নির্দিষ্ট ডিটারজেন্ট আছে, যেটা আমার আছে, না থাকলে চেষ্টা করবেন শ্যাম্পুতে ধুতে। আর বাংলাদেশে যেহেতু উল থাকে না, আপনারা নর্মাল ডিটারজেন্ট দিয়ে ধুতে পারেন, বা বেবি সোপ থাকে, বেবিদের কাপড় ধোয়ার সোপ থাকে, বেবিদের যে সবগুলো থাকে কিডস অ্যান্ড মমস বা আরও যেগুলো আছে সেগুলোতে পাওয়া যায়, সেগুলো ইউজ করতে পারেন এই ধরনের সুতাগুলোর ক্ষেত্রে। নর্মাল যে আমরা কাপড় ধুই সেগুলোতে ক্ষার অনেক বেশি থাকে, সুতাতে ক্ষতি করে। ইন্ডাস্ট্রিতে যে সকল কেনা জামা পাওয়া যায় সে ধরনের ক্ষেত্রে এক ধরনের ট্রিটমেন্ট তারা ইউজ করে, যাতে ডিটারজেন্টের মাধ্যমে সুতাতে ক্ষতি হয় না। বা যেহেতু আমরা সুতা ইউজ করছি, আমরা তো বাসায় সেই ট্রিটমেন্টগুলো ইউজ করতে পারি না, ইন্ডাস্ট্রিয়াল কেমিক্যাল ট্রিটমেন্ট। সো আমাদের দেখতে হবে সুতার যেন ক্ষতি না হয়, এই জন্য ক্ষার কমযুক্ত সাবান, জাস্ট ময়লাটা পরিষ্কার করবে এই ধরনের সাবান ইউজ করতে। এই জন্য স্পেশাল উল ওয়াশ ইউজ করতে পারেন, বা শ্যাম্পু ইউজ করতে পারেন, খুবই মাইল্ড হয়। অথবা বাচ্চাদের যে ডিটারজেন্টগুলো থাকে বাচ্চাদের কাপড় ধোয়ার জন্য, বাচ্চাদের কাপড় ধোয়ার ডিটারজেন্ট ইউজ করতে পারেন। সো এনিওয়ে সেভাবে ধুবেন, ধুয়ে এরকম করে চাপ দিয়ে নেবেন, মোচড়ানো যাবে না, চাপ দিয়ে নিয়ে ঠিক ফ্ল্যাট করে পিন আপ করে দেবেন। এক্স্যাক্টলি একদম দৈর্ঘ্য প্রস্থ সমান করে পিন আপ করে দেবেন। খুব বেশি টানবেন না, যেন স্টিচগুলো ডিস্টর্ট না হয়ে যায়। আপনার যেরকম পছন্দ হয় স্টিচগুলো সুন্দর করে টান টান হয়ে থাকবে সেভাবে রাখবেন। আমার এটা অনেক দিন আগে বানানো ছিল এবং মোটামুটি ভাঁজ হয়েছিল, জন্য এটা আসলে আপনারা দেখতে পাচ্ছেন একটু ভাঁজ ভাঁজ হয়ে আছে। বাট আপনারা যখন নতুন করবেন এরকম করে টান টান করে পিন আপ করে দিবেন, তারপরে শুকাবেন। টান টান করে এরকম থাকা অবস্থায় বিছানার উপরে করতে পারেন বা বোর্ডে করতে পারেন, ককশিটের উপরে, টাওয়েলের উপরে করতে পারেন। যখন শুকিয়ে যাবে তারপরে মেজারমেন্টটা নিতে হবে। এটা হচ্ছে সবচেয়ে সহজ কমন পদ্ধতি। মোস্ট অফ দ্য টাইম আমরা এইভাবেই সোয়াচ করে মেজারমেন্টটা নিই। প্রথমে আগে এরকম করে চারকোনা একটা ব্লকের মতো তৈরি করি, ধুয়ে দিয়ে ব্লক করে শুকানোর পরে আমি যেভাবে মেজারমেন্টটা না দেখালাম সেভাবে মেজারমেন্টটা নিই। আর আপনি চেষ্টা করবেন যে আপনার যে কোনো একটা নির্দিষ্ট সুতা জন্য যে সোয়াচটা করবেন সেটার জন্য আপনি এই সোয়াচগুলো সেভ করে রাখবেন। দরকার হলে আপনারা এখানে একটা ট্যাগ লাগিয়ে রাখতে পারেন, বা সুতার সাথে কোনো একটা কাগজে লিখে রাখতে পারেন মনে রাখার জন্য যে এটা কি সুতা, কোন ব্র্যান্ডের সুতা, তার জন্য আপনি কতগুলো কি নিডেল ইউজ করছেন বা কি হুক ইউজ করছেন, এবং আপনার কতগুলো স্টিচ এসেছে, কতগুলো রো এসেছে। তাহলে আপনি যদি এটা সেভ করে রাখেন, আপনার কিন্তু এই ব্র্যান্ডের সুতার জন্য এবং যে হুক বা নিডেল ইউজ করছেন সেটার জন্য আর কখনো সোয়াচ করতে হবে না, কারণ আপনার এটা সেভ থাকছে। সো এগুলো সেভ করে রাখবেন ট্যাগ করে। আমি এখানে কোনো ট্যাগ লাগাইনি, কারণ এই ব্র্যান্ডের সুতা আমার জাস্ট এই একটাই ছিল, সো আমি এটা দেখেই বুঝবো যে এটা উল সুতা, এই কারণে আমি ট্যাগ লাগাইনি। বাট
আপনারা ট্যাগ লাগিয়ে রাখবেন যদি আপনার অনেক ধরনের সুতা ইউজ করেন। আর আমি এখন যে পদ্ধতিটা দেখাবো সেটা একটু লেন্থি পদ্ধতি, বাট অনেক বেশি কার্যকরী পদ্ধতি, অ্যাকুরেট রেজাল্ট আছে। এইটা আমি যেহেতু শেখাচ্ছি এখন, আমি সবগুলো পদ্ধতি শেখাচ্ছি যাতে আপনারা খুব ইন্ট্রিকেট ডিজাইন যদি করতে চান, যে আপনি খুব দামি সুতা ইউজ করছেন, আপনি চাচ্ছেন যে কোথাও কোনো ফল্ট থাকবে না, সেক্ষেত্রে আপনি এই ধরনের একটু অ্যাডভান্স লেভেলের সোয়াচিং টেকনিক ব্যবহার করতে পারেন। এখানে যেটা দেখালাম আমি, যে নর্মালি একটা 4x4, এখানে 5x5 মতো আছে। অলওয়েজ বেশি করে করব আমরা, যেহেতু মাপ নেব 4x4 বর্ডার সহকারে যেন অ্যাটলিস্ট 5x5 হয়, তাহলে আমাদের 4x4 মেজারমেন্টটা নেওয়া সহজ হবে। সো এইরকম করে নিয়ে মেজারমেন্ট নিতে পারেন। আরেকটা পদ্ধতি আছে যেটাতে গড় সংখ্যার আমরা একটা মেজারমেন্ট নিই, সেটা আমি আজকে আপনাদের শেখাবো। আমি তো এখানে অলরেডি কাস্ট অন করে নিয়েছি, আমি একটু বর্ডার করে নেব, তারপরে আপনাদের নেক্সট স্টেপটা আমি দেখাচ্ছি। এই যে আমি বর্ডারটা কমপ্লিট করে ফেলেছি, দুই সাইডে তিনটে বর্ডার করেছি, মাঝখানে নিচে বর্ডার করেছি, আর মাঝখানে স্টকিং স্টিচটা আমি শুরু করেছি। এখন আমি দুটা পদ্ধতির একটু ডিফারেন্সটা বুঝাই। এখানে কিন্তু আমরা 4 ইঞ্চি বাই 4 ইঞ্চিতে কতগুলো স্টিচ আছে এবং কতগুলো রো আছে সেটা কিন্তু আমরা জানি না। আমরা সোয়াচটা কমপ্লিট করে ফেলার পরে তারপরে গিয়ে আমরা গুনে দেখি যে কতগুলো স্টিচ এবং কতগুলো রো থাকছে। আর এখন যে পদ্ধতিটা শেখাচ্ছি, এখানে আমরা আগে থেকেই জানবো যে কতগুলো স্টিচ হচ্ছে, কতগুলো রো হচ্ছে, তারপরে আমরা এটা কমপ্লিট করার পর আমরা গুনে দেখব যে কত ইঞ্চি হচ্ছে। সো পার্থক্যটা বুঝে নিন ভালো করে। এই পদ্ধতিতে আমরা প্রথমে একটা ব্লক করে নিচ্ছি, তারপরে আমরা গুনে দেখছি যে 4 ইঞ্চি বাই 4 ইঞ্চিতে কতগুলো স্টিচ এবং রো হচ্ছে। আর এখানে আমরা অলরেডি স্টিচ সংখ্যা জানছি এবং রো সংখ্যা জানছি, আর সোয়াচটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমরা মেপে দেখবো যে কত ইঞ্চি হচ্ছে। সো আমরা নর্মালি আন্দাজে 4 ইঞ্চির একটু বেশি নিব। তারপরে যেটা করব, একটা ডিফারেন্ট কালারের একটা সুতা নেব, বর্ডার স্টিচ বাদে প্রথম স্টিচটা আমি মার্ক করে রাখবো। তারপর এভাবে গুনে দেখব যে 5টা বা 10টা করে স্টিচ পরে আমরা মার্ক করে রাখবো। 1 2 3 4 5, প্রত্যেক পঞ্চম স্টিচ আমি মার্ক করে রাখছি জাস্ট গোনার সুবিধার জন্য। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। একুশ 22 23 24টা আছে বর্ডারের এক পর্যন্ত। এখানে আমার 24টা স্টিচ একটু ছোট করে নিয়েছি জাস্ট দেখানোর সুবিধার জন্য। এটা আমি মার্ক করে রাখলাম। এটা মার্ক করে রাখার কারণ হচ্ছে যে আমি স্টিচ সংখ্যাটা আমার আগেই জানা থাকলো যে এখান থেকে এখান পর্যন্ত আমার 24টা স্টিচ আছে। আলাদা কালার দিয়ে মার্ক করে রাখলাম যেন এটা আমি সহজে বুঝতে পারি। এরপরে আমি নর্মালি স্টকিংয়ের স্টিচে যেভাবে করে যেতে হয় সেভাবে মোটামুটি আমার চোখে আন্দাজে স্কোয়ার মনে হচ্ছে সেই পরিমাণ সোয়াচ করে যাব। দুই সাইডে তিনটা করে আমি বর্ডার রেখেছি এবং প্রতি পঞ্চম রোতে যে আমি মার্ক করে রাখবো, তাহলে আমার আগে থেকে গোনা হয়ে থাকলো যে কতগুলো রো আমি করছি। সো আমি এভাবে করে যাব নর্মালি যেভাবে স্টকিংয়ের স্টিচে করতে হয়। আমি 5th রো শুরু করার আগে আপনাদের দেখাবো যে কীভাবে আমি মার্ক করে রাখবো। তার আগে আমি এখানে যেহেতু আমার ফার্স্ট রোটা এখানে আছে, এখান থেকে আমি ধীরে ধীরে রোটা কাউন্ট করে যাব, সেটা আমি দেখাবো। আমি কিছু দূর আরেকটু সোয়াচটা বড় করে নিচ্ছি। এই যে আমি কয়েকটা রো করে ফেলেছি। সো এখানে আমি স্টিচগুলো যেই রো থেকে কাউন্ট করেছিলাম সেই রো থেকে আমি 5টা রো পর্যন্ত এটা মেজার করব। 1 2 3 4 5, 5টা রো পর্যন্ত আমি এখানে এটা মার্ক করে রাখবো।
যেখানে আমার 5টা রো হয়েছে বা 10টা রো পর্যন্ত। এইভাবে আমি মার্ক করে করে আমার যখন এটা একটা স্কোয়ারের মতো হবে তখন আমি আপনাদের দেখাবো। প্রত্যেক 5টা রো, পঞ্চম রো বা প্রত্যেক 10টা রো পর পর এইভাবে আমি মার্ক করে রাখবো। তাহলে এই মার্কিংয়ের ভিতরে আমরা দেখব যে গুনে দেখব যে মেজারমেন্টটা কত আসছে। এখান থেকে আমি স্টিচটা এখানে মার্ক করে রেখেছি, এখানে আমি 24টা স্টিচ মার্ক করেছি। এখানে রোটা আমি দেখালাম, 5টা রো মার্ক করেছি। এভাবে যতদূর পর্যন্ত আমার চোখের আন্দাজে মনে হবে যে একটা স্কোয়ার হচ্ছে 4 ইঞ্চি স্কোয়ার, ততদূর পর্যন্ত আমি এইভাবে প্রত্যেক পঞ্চম রোতে আমি এরকম মার্ক করতে করতে যাব। তারপর আমি আপনাদের ফাইনাল লুকটা দেখাবো এবং ক্যালকুলেশনটা কিভাবে করতে হবে সেটাও দেখাবো। সঙ্গে থাকবেন। এই যে আমার সোয়াচ করাটা হয়ে গিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু এখানে এরকম করে চারিদিকে মেপে নিয়েছি। আমার যে নর্মাল যে ওয়েটটা সেখানে আমরা আগে এরকম করে স্কোয়ার করে নিই, যেটা আগেই বলেছি, তারপরে আমরা মেপে দেখি। আর আরেকটা যেটা পদ্ধতি দেখাচ্ছে যে এখানে আমরা আগে থেকেই স্টিচ এবং রো এটা আগে থেকেই মেপে রেখেছি। অর্থাৎ আমার এখানে স্টিচটা আমি মেপে দেখেছি, যেখানে 24টা স্টিচ আছে আগে করার সময়। আর প্রত্যেক এখানে আমি 10টা রো পর পর আমি একটু কাউন্ট করে রেখেছি যে এখানে আমার টোটাল 29টা রো আমি করেছি। তাতে আমার মনে হয়েছে যে মোটামুটি 4 ইঞ্চি বাই 4 ইঞ্চির মতো হয়েছে, একটু বেশি হয়েছে রোতে। এখন এটা আর এটার মধ্যে পার্থক্য হচ্ছে এখানে কিন্তু আমরা একটা মাপ নিচ্ছি। এভাবে 4 ইঞ্চি ধরে আমি স্টিচ কতগুলো সেটা মাপছি, এবার 4 ইঞ্চি ধরে রো কতগুলো সেটা মাপছি। আর এখানে এই পদ্ধতিটা, এটা একটু অ্যাডভান্স পদ্ধতি, যদিও এটা আমি খুব একটা ইউজ করি না। যদি আমি খুব দামি সুতা ইউজ করছি, যেটাতে কোনোভাবেই আমি চাই না যে আমার বারবার করে খুলতে হোক, সুতা নষ্ট হয়ে যাক এবং অনেক সময় লাগবে, মাপে যেন কোনো প্রকার ডিফেক্ট না হয়, সেটার ক্ষেত্রে আমি এটা ইউজ করি। আর যেটা নর্মালি সুতাদের করতে পারি বা নর্মালি খুব বেশি হয়তো আমি গুরুত্ব দিচ্ছি না, এরকম জিনিসে আমি নর্মাল এই পদ্ধতিটা ইউজ করি, যেটা সবচেয়ে কমন পদ্ধতি, সবাই এটা ইউজ করে। আর এটা হচ্ছে মাঝে মাঝে প্রজেক্ট অনুযায়ী ইউজ করা। তো আমি যেহেতু সোয়াচের উপরে করছি, আমি ভাবলাম এক ভিডিওতেই দুটো পদ্ধতি দেখিয়ে দিই, বারবার না করে। এটাতে যেটা করতে হয়, নর্মালি আমি এটা এখনও কাটিনি সুতা, আমরা তো কাস্ট অফ করে এটা ধুবো, যেভাবে আমি নর্মাল ড্রেসটা ধুবো সেভাবে ধুবো। এটার কারণ একই পদ্ধতি ইউজ করে ধোয়ার অর্থ হচ্ছে অনেক সময় কিছু কিছু সুতার ক্ষেত্রে, স্পেশালি উলের ক্ষেত্রে, আপনি যখন সেখানে উল ওয়াশ ইউজ করছেন, ধুচ্ছেন, তখন সেটা অনেক সময় বেড়ে যায়। আবার কটনের ক্ষেত্রে আপনারা মনে করে দেখেন, কটন সুতা অনেক সময় চেপে আসে। এক্ষেত্রে আপনাকে বুঝতে হবে যে আপনি যে সুতাটা ইউজ করছেন সেটার বিহেভিয়ারটা কেমন, সেটা কি বেড়ে যাচ্ছে নাকি সেটা ধোয়ার পরে কমে আসছে। সো ধোয়ার পরে কেমন হবে সেটা হচ্ছে আমাদের মূল বিষয়, মূল জানার বিষয়। কারণ আমি হয়তো কটন সুতা নর্মালি ধুলাম না, কোনো কিছু করলাম না, ওভাবেই মাপ নিয়ে করলাম, বাট আমার ড্রেসটা ধোয়ার আগ পর্যন্ত খুব সুন্দর আমার গায়ে ফিট করলো। একবার ধুলাম, ড্রেসটা ক্ষেপে ছোট হয়ে গেল। সো আমার পুরো পরিশ্রমটা কিন্তু সেখানে নষ্ট হয়ে যাচ্ছে। আবার একইভাবে আমি যদি উল সুতা ইউজ করি, সুতাটা অনেক দামি, সো সেটা একটা ফ্যাক্টর যে আমরা এমন সুতা ইউজ করছি যে যেটার অনেক দাম, আমরা চাইবো না কোনোভাবেই সেটা মিস ইউজ হোক। এবং সেটা দিয়ে একটা ড্রেস বানালাম, ধোয়ার পরে ড্রেসটা আপনার সাইজ হচ্ছে অনেক বড় হয়ে গেল। কারণ ধোয়ার পরে অনেক সময় কিছু কিছু উলের ক্ষেত্রে ধোয়ার পরে সেটা স্ট্রেচ করে যায়। এই কারণে আমাদের জানতে হবে যে এই যে সুতাটা আমরা ইউজ করছি সেটার ধোয়ার পরে বিহেভিয়ারটা কেমন, সেটা ছোট হয়ে যাচ্ছে না বড় হয়ে যাচ্ছে। এই কারণে সোয়াচটা আপনাকে মাস্ট ধুতে হবে এবং ধোয়ার সময় আপনাকে যেই সাবান বা যে ডিটারজেন্ট আপনি ইউজ করবেন রেগুলার কাপড় ধোয়ার ক্ষেত্রে, সেটা আপনাকে ইউজ করতে হবে। আপনি যদি সেল করে থাকেন তাহলে আপনারা দেখবেন যে বিভিন্ন ব্র্যান্ডের শপে যেটা থাকে, ওয়াশিং এক ধরনের ইনস্ট্রাকশন দিয়ে দেওয়া হয় কাপড় কেনার ক্ষেত্রে। আপনি যদি আড়ং থেকেও কেনেন কোনো জিনিস, সেখানে দেখবেন যে এক্সট্রা একটা রিফলেটের মতো দিয়ে দেয় যে আপনার কাপড়টা ওয়াশ করতে হবে কিভাবে। আপনি যদি টি শার্ট দেখেন, টি শার্টের গায়ে পিছনে ভিতরের অংশে দেখবেন অনেক ছোট ছোট কাগজ বা কাপড়ের মতো সেলাই করে লাগানো থাকে, তার মধ্যে কিন্তু ধোয়ার ইনস্ট্রাকশনগুলো থাকে। সো অবশ্যই আপনি যদি সেল করে থাকেন, আপনি যখন একটা সোয়াচ করে একটা ড্রেস বানাবেন, আপনি অবশ্যই যাকে বিক্রি করছেন তাকে ধোয়ার ইনস্ট্রাকশনটা লিখিত আকারে রিফ্লেক্ট করে দিতে পারেন বা তাকে আদার্স
উপায় ইনফর্ম করে দিবেন, যেন ধোয়ার প্রসেসটা সেম থাকে। আর আপনি যখন ড্রেসটা বানাবেন, যে ডিটারজেন্ট দিয়ে নর্মালি ধুবেন আপনি, ড্রেসটা বানানো হয়ে গেলে সেটা ইউজ করে ধুয়ে নেবেন। ধোয়া হয়ে গেলে সেটা আমি তো দেখালাম কিভাবে টুইস্ট না করে নর্মালি স্কুইজ করে তারপরে টাওয়েলে সুন্দরভাবে চেপে চেপে পানিটা বের করে, আমি ব্লকিংটা দেখাবো একদিন, বের করে তারপরে ফ্ল্যাট করে কোনো একটা সারফেসে, সেটা বিছানার উপর হতে পারে, টাওয়েলের উপর হতে পারে, ব্লকিং ম্যাট হতে পারে, পিন আপ করে বাতাসে শুকাবেন। শুকানো হয়ে গেলে তারপরে আপনি মাপটা নেবেন পিনটা উঠিয়ে, কারণ অনেক সময় দেখা যায় যে পিনটা উঠানোর পরেই কাপড়টা একটু শ্রিঙ্ক হয়ে আসছে, তো পিনটা আবার ভেজা অবস্থায় কাপড়ের একটা বিহেভিয়ার ডিফারেন্ট থাকে। সো আপনাকে এটা পুরোপুরি শুকাতে হবে, শুকানোর পরে পিনটা উঠিয়ে আপনি মাপ নেবেন। এখানে যেভাবে দেখালাম যে পিনটা উঠানোর পরে নর্মালি যেভাবে 4 ইঞ্চি করে মাপ, সেটা যদি আপনি খুব বেশি ডিফিকাল্টির মধ্যে না যেতে চান, রেগুলার প্রসেস এটা। আর আমি যেহেতু আরেকটা ডিফারেন্ট অ্যাডভান্স লেভেল প্রসেসও দেখাচ্ছি, সেক্ষেত্রে যেটা করতে হয়, আমরা 4টা মাপ নেব, 4টা মাপ নিয়ে সেটার গড় করব দু ক্ষেত্রে, স্টিচ কাউন্টের ক্ষেত্রে এবং রো কাউন্টের ক্ষেত্রে। আমাদের যেটা করতে হবে, এইরকম করে তো আমরা মাপ দিয়ে নিয়েছি, আমরা ডিফারেন্ট একটা কালারের সুতার মাধ্যমে এটা আমাদের কোথায় কোথায় কতগুলো স্টিচ এবং কতগুলো রো অলরেডি মাপ দিয়ে নিয়েছি। আমার স্টিচ 24টা স্টিচ আমি এখানে মার্ক করেছি, এখানে 29টা রো এখানে মার্ক করা আছে। সো আমি জানি আমার স্টিচ সংখ্যা কত, আমার রো সংখ্যা কত। এখন আমাদের জানতে হবে এটার আয়তনটা কেমন হচ্ছে। অবভিয়াসলি আমি যখন এটা ধুয়ে স্ট্রেচ করবো, এটার সাইজটা আরও বেড়ে যাবে, বাট আমি তো এখন ধুচ্ছি না, আমি সুতাটা কাটছি না, আমি যেটা আপনাদের জাস্ট প্রসেসটা দেখাচ্ছি। মনে করুন আপনার ব্লক হয়ে গিয়েছে, শুকিয়ে গিয়েছে, পিন উঠিয়ে ফেলেছেন, এরপরে আপনি একদম শুরুতে একটা মাপ নিয়ে দেখবেন যে এখানে কতটুকু আছে। এখানে 4 ইঞ্চি পেলাম, এটা আমি নোট করলাম যে স্টিচ গজ 1, আমি এইভাবে দেখাচ্ছি। আমি একটা আনুমানিক একটা পদ্ধতি আপনাদের দেখাচ্ছি। আমি এখানে একটা ক্যালকুলেশন দেখাচ্ছি। প্রথমে আমরা স্টিচ গজ বের করব, 1 নাম্বার দিলাম। আমরা যেহেতু 4টা মাপ নেব, 1 নাম্বারে আমি পেলাম, আমি মেপে দেখি 1 নাম্বারে একটু 4 ইঞ্চিটা কম হচ্ছে, 1 নাম্বারে আমি পেয়েছি 3.8 ইঞ্চি। 2 নাম্বারে আমি দেখি 2 নাম্বারে কত আসছে। ঠিক এটা থেকে আমি এই পুরো অংশটাকে 4টা মাপ নেব, এখানে একটা মাপ, এখানে একটা মাপ, এখানে একটা মাপ, একদম উপরে একটা মাপ, এরকম 4টা মাপ নিয়ে আমি গড় করব। মাঝামাঝি একটা অংশে দেখি আমি এই সুতা থেকে এই সুতা পর্যন্ত এখানে আছে আমার 3.9 এর মতো। সো আমি সেটাও লিখে রাখছি, 3.9 লিখলাম। তারপরে এখানে আছে আমার 3. এখানে আমার একটু টান করে ধরে দেখি, যেহেতু ব্লক করলে এটা একটু টান টান হয়ে যাবে, এখন ব্লক করা নেই জন্য এটা অনেক চেপে চেপে আসছে। এটা 4 ইঞ্চি, 4 ইঞ্চি আমি কিন্তু নোট করছি খাতায়। আর এখানে আমার দেখি কেমন আছে, এখানেও 4 ইঞ্চি। সো সাপোজ এটা তো আমি এক্সাক্ট মাপটা দেখাচ্ছি না, আমি জাস্ট প্রসেসটা দেখাচ্ছি। এখানে আমি 4টা মাপ পেলাম, এখন আমি গড় করব 3.8 প্লাস 3.9 প্লাস 4 প্লাস 4, টোটাল আমি যে নাম্বারটা পেলাম সেটা হচ্ছে 15.7। আর যেহেতু 4বার আমরা মাপ নিয়েছি, সেটাকে 4 দিয়ে ভাগ করব আমি, তাহলে আমার গড় আসছে 3.925। এটাকে আমি 3.92 বা 3 পর্যন্ত ধরবো, এত ইঞ্চি, 3.93 ইঞ্চি। তাহলে আমি পাচ্ছি যে আমার 24টা স্টিচ হচ্ছে 3.93 ইঞ্চিতে আমার 24টা স্টিচ হচ্ছে। তাহলে আমার বের করতে হবে 4 ইঞ্চিতে কতগুলো স্টিচ। আমরা ঐকিক অঙ্ক জেনেছি, নর্মালি আমি যদি এটা একটু ঘুরিয়ে লিখি যে 3.93 ইঞ্চিতে আমার আসছে 24টা স্টিচ ঐকিক নিয়ম অনুযায়ী, অতএব 1 ইঞ্চিতে আসছে
24/3.93। এটা আমাদের 1 ইঞ্চির মাপ দরকার, আবার 4 ইঞ্চির মাপও দরকার। কেন সেটা বলছি। 1 ইঞ্চিতে আমি পেয়েছি 6.1, অর্থাৎ 1 ইঞ্চিতে আমার 6.1টা স্টিচ আসছে। এবার আমি দেখবো যে 4 ইঞ্চিতে কতগুলো, ঐকিক নিয়ম অনুযায়ী 24 × 4, তারপর 3.93, তাহলে আসছে, তাহলে আমি পাচ্ছি 24.4টা স্টিচ। এখন এটা হচ্ছে স্টিচের গেল। আমি একইভাবে রোটা কাউন্ট, গড় করে রোটা দেখব। আমি তো জানি যে এখানে আমার 29টা রো আছে, তাহলে আমি ঠিক একইভাবে শুরুতে দেখব যে কত ইঞ্চি, এখানে দেখব কত ইঞ্চি, আরেকটা নেব, একদম শেষে দেব, এভাবে 4টা করে রো নেব। আমি যদি রোটা একটু গুনে দেখি, প্রথমে আমার সুতার এখানে যেখানে আমি মার্ক করছি সেই মাথা থেকে লাস্টে যেখানে মার্ক করেছি সেই মাথা পর্যন্ত আমার আসছে এক্স্যাক্ট 4 ইঞ্চি। তাহলে আমার রো কাউন্ট হচ্ছে, রো গজ, এখানে আমি 1 করছি, রো গজ 1-এ হচ্ছে 4 ইঞ্চি, 2-এ হচ্ছে আমার 4.3 ইঞ্চি। তারপরে এই থার্ড মাপটা নিয়ে আমি সুতা থেকে, সুতাগুলো আমরা চেষ্টা করব একটু টান টান করে রাখতে, এবং যখন ব্লক হয়ে যাবে এটা নর্মালি টান টান হয়ে থাকবে। এটা আসছে 4.3। লাস্ট একটা মেপে দেখি, এটা হচ্ছে 4.2 ইঞ্চি। তাহলে আমি যদি গড় করি 4 + 4.3 + 4.3 + 4.2 = এটা হচ্ছে 16.8 ইঞ্চি ভাগ 4, তাহলে আমরা গড় পাবো, তাহলে আসছে 4.2 ইঞ্চ। অর্থাৎ আমাদের 4.2 ইঞ্চিতে হচ্ছে রো হচ্ছে 29টা, 1 ইঞ্চিতে রো হচ্ছে 29/4.2, আর 4 ইঞ্চিতে রো হচ্ছে 29 × 4 / 4.2। আমি একটু এটার মাপটা চেক করে নিই। আচ্ছা, আমি মেপে দেখেছি 1 ইঞ্চিতে হচ্ছে 6.9, আর 4 ইঞ্চিতে হচ্ছে 27.6টা রো। তাহলে আমরা কিন্তু 1 ইঞ্চির মাপও দুটাতে পেয়ে গেলাম, আর 4 ইঞ্চির মাপও পেয়ে গেলাম। এইভাবে আমরা তাহলে আমাদের 4/4 ইঞ্চিতে স্টিচ হচ্ছে আমাদের টোটাল স্টিচের সংখ্যা 24.4 × 27.6। আমরা কিন্তু এই পয়েন্টটা আমরা শুরুতে রাখবো। আমরা একদম লাস্ট যখন আমরা কতগুলো স্টিচ কাস্ট অন করতে হবে বা ক্রোশেটিংয়ের ক্ষেত্রে কতগুলো চেইন করতে হবে, লাস্টের ক্ষেত্রে আমরা এটা একদম সবচেয়ে কাছাকাছি যেই হোল নাম্বারটা, অর্থাৎ কোনো ফ্র্যাকশন থাকবে না, যেমন 27.6-এর সবচেয়ে কাছাকাছি হোল নাম্বার হচ্ছে 28, 24.4-এর সবচেয়ে কাছাকাছি হোল নাম্বার হচ্ছে 24। সো এরকম একটা হোল নাম্বার নেব, বাট ক্যালকুলেশনের শুরুতে আমরা এরকম ফ্র্যাকশনটা রাখবো। তাহলে 4 ইঞ্চি/4 ইঞ্চিতে আমি পেয়ে গেলাম এই অংশটা। তাহলে এইটা আমরা 4 ইঞ্চির মাপ পেলাম। আবার 1 ইঞ্চির মাপটা দিয়ে কিন্তু আমার টোটাল কাউন্ট করতে হবে যে আমার যদি 40 ইঞ্চি বডি হয়, তাহলে 1 ইঞ্চিতে যদি আমার 6.1টা স্টিচ হয়, তাহলে 40 ইঞ্চিতে কতগুলো স্টিচ হচ্ছে। তাহলে যদি আমি 40 ইঞ্চি বডির কথা ভাবি, সেক্ষেত্রে আমার 1 ইঞ্চিতে স্টিচ আমরা এর আগে ক্যালকুলেট করলাম 6.1, তাহলে 40 × 6.1 = আমার 244। এটা একটা হোল নাম্বার এসেছে, কোনো ফ্র্যাকশন আসেনি। 244টা স্টিচ। তাহলে 244টা স্টিচ আমার কাস্ট অন করতে হবে, অথবা 244টা চেইন করতে হবে আমরা যদি ক্রোশেটিংয়ের ক্ষেত্রে করি।
তাহলে আমরা 40 ইঞ্চির একটা বডি পাবো। আর আমি যদি মনে করি যে 40 ইঞ্চি বডিতে আমার কতগুলো রো কাউন্ট করতে হবে, তাহলে আমরা 40 ইঞ্চিতে বডিতে আমি যদি মনে করি যে আমার লেন্থ কত আসবে, আমার যদি জামা করি বা সোয়েটার করি সেটা কতটুকু লং করব সেটা মেপে নিয়ে আমি প্রতি ইঞ্চিতে কতগুলো রো পাচ্ছি সেটাতে গুণন করলে কিন্তু ওই পরিমাণ লেন্থ পাওয়ার জন্য কতগুলো রো টোটাল করতে হবে সেটা আমি জেনে যাব যদি আমি সেটা জানতে চাই। এটা একটা সোয়াচিংয়ের, ঠিক এভাবেই সোয়াচিংয়ের কাজ করতে হয়। সোয়াচ পার্টটা শেষ। এরপরে আমি আরেকটি বিষয় আপনাদের জানাবো, সেটা হচ্ছে যে সুতা কতটুকু লাগবে আমাদের, এটাও কিন্তু সোয়াচ থেকে আমরা জানতে পারি। সেক্ষেত্রে আমাদের আরেকটু বেশি ক্যালকুলেট করতে হবে, আমাদের স্কোয়ার ইঞ্চ বের করতে হবে। স্কোয়ার ইঞ্চ হচ্ছে দৈর্ঘ্য গুণন প্রস্থ ইকুয়াল টু যেটা, সেটা হচ্ছে স্কোয়ার ইঞ্চ। একটা স্কোয়ার, মনে করুন আপনার একটা ড্রেস, সেটা এইরকম অনেকগুলো স্কোয়ারের সমষ্টি, ঠিক আছে। আমি একটা ড্রেসের মাধ্যমে দেখাই। আমি একটা ক্রোশের ড্রেস জাস্ট বানালাম আমার বাচ্চার জন্য, এটাই দেখাচ্ছি। এটার যদি আমি এই স্টিচটা নিয়ে যদি আমি সোয়াচ করতাম, মনে করুন 4x4 ইঞ্চি করে নিয়েছি আমি, তাহলে আমি এটা দিয়ে দেখাই, মনে করি সেম জিনিসটা দেখাচ্ছি আমি। এখানে এইরকম একটা স্কোয়ার, এই জামাতে এইরকম স্কোয়ার কতগুলো আছে সেটা আমার বের করতে হবে। আমরা যদি যাদের এরকম জামা নেই, মনে করুন যে আপনারা কোনো একটা নির্দিষ্ট সাইজের ড্রেস বানাবেন, সেক্ষেত্রে আপনার সাইজের তো মাপ জানা থাকে। আমি একটু ছবি এঁকে দেখাই। মনে করুন যে আপনি একটা সোয়েটার বানাবেন এই রকম, সেটার এই বুকের মাপটা হচ্ছে 36 ইঞ্চ বা 40 ইঞ্চ, আমরা 40 ইঞ্চ মেপেছি, 40 ইঞ্চি বুকের মাপটা, এখান থেকে এতটুকু পর্যন্ত এটার চওড়াটা। আবার আমি যদি কাঁধ থেকে নিচ পর্যন্ত ঝুলটা মাপি, এটা আমরা কতটুকু ঝুলের নিচ্ছি, মনে করুন এটা আমরা নিচ্ছি সাপোজ এখানে 27 ইঞ্চি ঝুল নিচ্ছি সাপোজ। তাহলে আমাকে বের করতে হবে যে এই যে এতটুকু, এই ড্রেসটা, আবার একটা ক্লিয়ার আঁকাই, এই ড্রেসটা কিন্তু আমি যদি এটাকে ছোট ছোট স্কোয়ারে ভাগ করি, অনেকগুলো স্কোয়ারের সমষ্টি কিন্তু এই ড্রেসটা। এইরকম করে যদি আমি কাল্পনিকভাবে ভাগ করি, তাহলে দেখুন 1 2 3 4 5 6 7 8 9, তারপর আরেকটা স্কোয়ার হবে। এইরকম অনেকগুলো স্কোয়ার মিলে কিন্তু একটা ড্রেস তৈরি হবে, এইরকম করে স্কোয়ার স্কোয়ার। আপনার কতগুলো সুতা লাগবে, কতটুকু, সেটা বানানোর জন্য, বোঝার জন্য এরকম একটা স্কোয়ার আমরা সোয়াচ করে নিই। তারপরে আমরা মনে মেপে দেখে যে এটা কত স্কোয়ার ইঞ্চ। স্কোয়ার ইঞ্চটা বের করার জন্য দৈর্ঘ্য গুণন প্রস্থটা লাগে আমাদের। আমরা কিন্তু অলরেডি দৈর্ঘ্য এবং প্রস্থ কিন্তু একটা স্কোয়ার যেহেতু নিয়েছি, দুটোই সেম, দুটোই 4 ইঞ্চি। তাই আমাদের এখানে যদি আমি স্কোয়ার ইঞ্চ মাপি, তাহলে 4 গুণন 4 সমান হচ্ছে 16 হচ্ছে আমাদের স্কোয়ার ইঞ্চ, 16 স্কোয়ার ইঞ্চ। আমরা মাপবো যে আমার সুতা কতটুকু লাগবে। সো আমরা তো এই স্কোয়ার ইঞ্চিটার মাপ জানি, যেটা 16 স্কোয়ার ইঞ্চ, যে আমরা দৈর্ঘ্য এবং প্রস্থ গুনেছি। এখন আমরা যেটা করব, কতটুকু সুতা লাগবে সেটা জানার জন্য নর্মালি সোয়াচটা আমরা পুরোটা খুলে ফেলবো, আনরেভেল করে ফেলবো। আমাদের সোয়াচ যেটা থাকে সেটাকে আমরা পুরোটা খুলে দেখব, এতটুকু আছে, আমরা পুরোটা, আমরা তো এতে সুতা কাটা থাকবে, আমি তো কাটিনি। মনে করুন এটা আমার সোয়াচ, আমি যেটা করব, এই সোয়াচটা খুলে ফেলবো। খুলে পুরোটা সুতা যখন খোলা হয়ে যাবে, আমি পুরো সুতাটা এরকম ফিতা দিয়ে মেপে দেখবো যে সেখানে কত মিটার সুতা আছে। তাহলে আমি জানলাম যে আমার 16 স্কোয়ার ইঞ্চিতে কত মিটার সুতা লাগছে বা কত ইয়ার্ড সুতা লাগছে, সেটা কিন্তু আমার জানা হয়ে গেল। যে 16 স্কোয়ার ইঞ্চিতে সাপোজ আমার মনে করুন 300 মিটার, মনে করুন আমার এখানে 100 মিটার সুতা লেগেছে। সাপোজ আমি তুলনামূলক ধরছি যে আমার 16 স্কোয়ার ইঞ্চিতে 100 মিটার সুতা লেগেছে, ঠিক আছে। তাহলে আমি ড্রেস বানাবো, এটা আমার
ফ্রন্টে ড্রেস, ফ্রন্ট এবং ব্যাক যেহেতু দুটা, এখানে 2 দিয়ে গুণন হবে। পরবর্তীতে আমার স্কোয়ার হচ্ছে 40 গুণন 27। তাহলে আমি প্রথমেই দেখি যে আমার টোটাল কত স্কোয়ার ইঞ্চ ড্রেস বানাবো আমি। এইটা গুণন করলে হয় 1080। তাহলে এত স্কোয়ার ইঞ্চ হচ্ছে আমার ড্রেস হবে ফ্রন্টে। এটাকে আমি যদি ব্যাক সহকারে ধরি তাহলে এটাকে গুণন হবে 2 × 1080। আর আমি যদি স্লিভ করি, ঠিক স্লিভেরও আমার যদি এখানে স্লিভটা এরকম হয়, স্লিভটা নর্মালি আমি লম্বা করে দেখাই। স্লিভটা হচ্ছে এই ধরনের একটা স্লিভ হয়। তো আমি স্লিভের এখানে টোটাল ওয়াইডটা কত হচ্ছে, দৈর্ঘ্য প্রস্থটা, আর টোটাল একদম মাথা থেকে নিচ পর্যন্ত টোটাল দৈর্ঘ্যটা কতটুকু হচ্ছে এটা আমি মেপে দেখব। তাহলে সেটারও আমি একটা স্কোয়ার ইঞ্চ বের করব দৈর্ঘ্য এবং প্রস্থ গুণে। তারপরে সেটাকেও আমি 2 দিয়ে গুণন করব, যেহেতু আমার 2টা স্লিভ থাকছে। আমি স্লিভ স্ট্রিপটাতে এখনও যাচ্ছি না, আমি বডিটাতে দেখাচ্ছি। তাহলে 2 দিয়ে গুণন করলে এখানে আমার হচ্ছে 2160 স্কোয়ার ইঞ্চ ড্রেসের জন্য লাগবে। আচ্ছা, আমি যদি স্লিভটাও যদি মেপে দেখি, সাপোজ আমি এখানে, এটা হচ্ছে আমার স্লিভ, এটা টোটাল ওয়াইডটা হচ্ছে, আর ওয়াইডটা মনে করলাম 15 ইঞ্চি, আর আমার লংটা একদম মাথা থেকে নিচ পর্যন্ত মনে করলাম 18 ইঞ্চি। তাহলে এটারও আমি স্কোয়ার ইঞ্চ কিন্তু বের করতে পারি 15 গুণন 18 করে। তাহলে আমার টোটাল আসছে 270 স্কোয়ার ইঞ্চ। সেটাকে আমি যদি 2 দিয়ে গুণন করি তাহলে 2টা হাতের হবে, তাহলে আসছে 540। তাহলে আমার ফ্রন্ট এবং ব্যাক মিলে আমার আসছে 2160, আর 2টা স্লিভ মিলে আসছে আমার 540 স্কোয়ার ইঞ্চ। তাহলে আমার টোটাল ড্রেসের জন্য টোটাল স্কোয়ার ইঞ্চ আসছে 2700 স্কোয়ার ইঞ্চ আমার আসছে। অর্থাৎ আমি যে ড্রেসটা বানাবো সেখানে টোটাল স্কোয়ার ইঞ্চটা আমি বের করে ফেললাম, যে ছোট ছোট কতগুলো স্কোয়ার অ্যাড করলে আমাদের সোয়াচ অনুযায়ী তারপর আমরা বের করব যে আমাদের সোয়াচ যেটা 16 স্কোয়ার ইঞ্চিতে, তাহলে টোটাল কতগুলো আমাদের সোয়াচের সমান কতগুলো সোয়াচ যোগ করলে এতগুলো আমার ড্রেস হবে, ড্রেসের টোটাল স্কোয়ার ইঞ্চটা আমি পাবো। তাহলে আমাদের সোয়াচ হচ্ছে, আমরা 4x4 ইঞ্চি সোয়াচ করেছি, অর্থাৎ 16 স্কোয়ার ইঞ্চ। তাহলে আমার এটাকে যদি আমি 16 দিয়ে ভাগ করি তাহলে আমি বুঝতে পারবো যে আমার একটা ড্রেস বানাতে কতগুলো সোয়াচ যোগ করতে হবে। তাহলে আমি এটাকে যদি 16 দিয়ে ভাগ করি আসছে 168.75। অর্থাৎ আমি যদি 168টা বা 169টা সোয়াচ যোগ করি তাহলে টোটাল একটা ড্রেসের সমান হয়। আর আমার এই 16 স্কোয়ার ইঞ্চিতে লেগেছে 100 মিটার সুতা। তাহলে আমি এখানে তো পেয়ে গেলাম যে কত স্কোয়ার ইঞ্চ আমার লাগবে, কতগুলো সোয়াচ লাগবে আমার ড্রেস বানাতে। তাহলে এটার সঙ্গে 100 গুণন হবে, এতগুলো স্কোয়ার লাগবে, অর্থাৎ এতগুলো সোয়াচ লাগবে, 169টা সোয়াচ লাগবে আমার একটা ড্রেস বানাতে। আর আমার একটা সোয়াচে লাগে 100 মিটার সুতা। তাহলে 168.75 বা আমি যদি 169 ধরি, সেখানে আমার টোটাল যতগুলো সুতা পেয়েছি, আমরা একটা সোয়াচে যতটুকু সুতা লেগেছে সেটা আপনি যেই স্টিচ প্যাটার্নটা ইউজ করবেন সেই স্টিচ প্যাটার্নে কতটুকু সুতা লেগেছে সেটা আপনাকে বের করতে হবে। তারপরে আমরা এটাকে গুণন করব, তাহলে আসে 16,875। সরি, এটা তো আসলে 100 মিটার সোয়াচে লাগে না, আমি একটু ভুল বললাম। সাপোজ এখানে 10 মিটার লেগেছে, সো আমি যেখানে যদি 10 দিয়ে গুণন করি তাহলে আমার টোটাল লাগছে 1687.5 মিটার সুতা লাগছে। এত মিটার সুতা লাগছে আমার। আমি এখানে একটু ভুল বলেছিলাম, সোয়াচিংয়ে তো 100 মিটার সুতা লাগে না, সাপোজ আমার 10 মিটার সুতা লাগে।
সোয়াচে। তাহলে আমি বের করলাম যে আমার একটা সোয়াচে 16 স্কোয়ার ইঞ্চিতে 10 মিটার সুতা লেগেছে। তাহলে আমার টোটাল ড্রেস হচ্ছে 2700 স্কোয়ার ইঞ্চ। তাহলে 2700 স্কোয়ার ইঞ্চিতে কতগুলো সোয়াচ থাকবে 16 দিয়ে ভাগ করলে আমি বুঝতে পারলাম যে 168.75টা সোয়াচ যোগ করলে আমার একটা ড্রেসের সমান হচ্ছে। তাহলে একটা সোয়াচে আমার প্রয়োজন হয় 10 মিটার সুতা। তাহলে 168.75 সোয়াচে আমার কত মিটার সুতা লাগবে? তাহলে আমি 10 দিয়ে গুণন করলে আমি পেলাম 1687.5 মিটার সুতা। এখন আমি যেহেতু স্টাইল ক্রাফটের সুতা দেখালাম, স্টাইল ক্রাফটে 100 গ্রাম বলে থাকে হচ্ছে 295 মিটার সুতা। স্টাইল ক্রাফটের 100 গ্রাম বলে, স্টাইল ক্রাফট স্পেশাল ডিকেতে। আপনি যে সুতাটা ইউজ করবেন জেনে নেওয়ার চেষ্টা করবেন যে এক একটা বলে কত মিটার করে সুতা থাকে। এখন আমি জানি স্টাইল ক্রাফটে লেখা থাকে, যদি লেখা না থাকে আপনার সুতার ব্র্যান্ডে আপনি জেনে নেওয়ার চেষ্টা করবেন দোকানের কাছ থেকে যে কত মিটার সুতা আছে এখানে। তাহলে আমাদের এখন যেটা আমি এখন দেখব যে আমাদের 1687.5কে আমি একটা বলে যতটুকু সুতা প্রয়োজন সুতা থাকে 295 মিটার সেটাতে ভাগ করব। ভাগ করলে আসে 5.72। এটা হচ্ছে বল, অর্থাৎ 5.72 আমরা তো বল ফ্র্যাকশনে কিনতে পারি না, আমার এখানে 6টা বল লাগবে। তাহলে এখান থেকে আমরা সরাসরি বের করতে পারি যে আমাদের সুতা কতটুকু লাগবে। আপনি যদি স্টাইল ক্রাফট না, আপনি ডিকেন, আপনি ইউজ করছেন 9 তার সুতা, আপনি 9 তারে সোয়াচ করলেন। সোয়াচ করার পরে সেখান থেকে আপনি যে মাপের ড্রেস বানাবেন সেটার স্কোয়ার ইঞ্চ বের করলেন। সোয়াচটা আপনি যদি 4x4 ইঞ্চি করেন তাহলে 16 হবে স্কোয়ার ইঞ্চ। টোটাল ড্রেসের স্কোয়ার ইঞ্চকে 16 দিয়ে ভাগ করলে আপনি জানতে পারবেন যে আপনার টোটাল কতগুলো সোয়াচ লাগবে ফুল ড্রেসটা কমপ্লিট করতে। তারপরে সোয়াচটা খুলে ফেলে সোয়াচে কতটুকু সুতার লেগেছে সেটা মেপে দেখুন। মেপে যেটা হবে সেটাকে আপনি টোটাল যে স্কোয়ার ইঞ্চটা ড্রেসে যে স্কোয়ার ইঞ্চ পেয়েছেন সেটা দিয়ে গুণন করুন। তাহলে আপনি বুঝতে পারবেন যে টোটাল ড্রেস করতে আপনার কত মিটার সুতা লাগছে। এরপরে আপনি দেখুন যে আপনি যে সুতাটা ইউজ করছেন 9 তারই হোক, আপনি কেনার সময় কিন্তু আমাদের জেনে নিই যে একটা রিলে কত মিটার করে সুতা থাকছে। সেটাকে আপনি টোটাল যত মিটার আপনার সুতা প্রয়োজন হবে একটা ড্রেস বানাতে সেটাকে আপনার এক একটা বলে যত মিটার সুতা থাকছে সেটা দিয়ে ভাগ করুন। তাহলে আপনি বুঝতে পারবেন যে এই ড্রেসটা বানাতে আপনার টোটাল কতগুলো সুতার বল লাগছে। তাহলে সেই পরিমাণ সুতার বল আপনি আগে থেকে কিনে রেখে ইউজ করতে পারবেন। আর আপনি যখন এইভাবে একটা করে ফেলবেন, আপনি মনে করুন যে আপনি একটা নির্দিষ্ট ড্রেস বানান একটা নির্দিষ্ট সুতা নিয়ে, যেহেতু আমাদের দেশে 9 তার সুতা এখন খুব ইউজ হচ্ছে বাচ্চাদের ড্রেস বানাতে। আপনি এতটুকু ক্যালকুলেশন করে রাখুন যে আপনার সোয়াচ যেটা বা যেই ডিজাইনে আপনি বাচ্চাদের ড্রেস বানাচ্ছেন সেই ডিজাইনে সোয়াচটাতে 4x4 ইঞ্চিতে কত হচ্ছে, এবং সেটা সোয়াচটা হয়ে যাওয়ার পরে এই মাপটা পেয়ে যাওয়ার পরে আপনি খুলে ফেলে টোটাল সুতা কত মিটার লাগছে একটা সোয়াচ বানাতে সেটা মেপে রাখুন, সেটা নোট করে রাখুন একটা জায়গায়। তারপরে আপনি যখন এক এক সময় এক এক ড্রেস বানাবেন, কখনো 5 বছরের বাচ্চা, কখনো 10 বছরের বাচ্চা, তাহলে আমরা তো ড্রেস বানানোর সময় জানি যে একটা ড্রেসে দৈর্ঘ্য কত হবে, কতটুকু লম্বা ড্রেস বানাবেন এবং ড্রেসের সর্বোচ্চ দৈর্ঘ্য কত, মানে চওড়া কতটুকু হবে। সর্বোচ্চ চওড়াটা আপনি মাপার জন্য যদি বুক হাফ বডি করেন তাহলে সর্বোচ্চ বুকের সর্বোচ্চ মাপ যেটা আপনার হাফ বডি সেটা আপনি মেপে দেখবেন। আর হাফ বডি কতটুকু লম্বা করছেন, কাঁধ থেকে কোমর পর্যন্ত যদি করেন আপনি হাফ বডি সেটার লেন্থটা, তাহলে আপনি ফ্রন্ট এবং ব্যাক দুই দিয়ে কিন্তু গুণন করতে হবে, যেহেতু ফ্রন্ট এবং ব্যাক দুটাই কাউন্ট হবে। তারপর আপনি টোটাল ড্রেসের যখন স্কোয়ার ইঞ্চ পেয়ে যাবেন সেটাকে আপনি সোয়াচের স্কোয়ার ইঞ্চিতে ভাগ করে দেখুন। তাহলে টোটাল ড্রেসে আপনার কতগুলো সোয়াচ লাগবে সেটা আপনি পেয়ে যাবেন। তারপর সোয়াচে কতটুকু সুতা লেগেছে সেটা দিয়ে গুণন করলে কিন্তু আপনি জেনে যাবেন যে স্পেসিফিক ওই বয়সের জন্য কতটুকু সুতা আপনার প্রয়োজন হবে। সেটা নোট করে রাখুন। আপনি যখন যে কাজে ইউজ করছেন, যে
এজের ড্রেস বানাচ্ছেন সেটা নোট করে রাখুন। এইভাবে নোট করতে করতে দেখা যাবে যে একসময় আপনার কাছে ফুল ডিটেলসটা অলরেডি চলে এসেছে। আপনি যদি সেলের জন্য করেন তাহলে দেখা যাবে যে আপনি যখনই একটা করে ড্রেস বানাচ্ছেন আপনার কাছে কিন্তু ইনফরমেশনগুলো রয়ে যাচ্ছে। আপনি সেগুলো সুন্দর করে রাখুন যে এই স্পেসিফিক এইজের জন্য আমার এত মিটার করে সুতা লাগছে। তাহলে আপনি যখনই কোনো একটা ড্রেস বানাতে যাবেন আপনার কাছে একটা ইনফরমেশন কিন্তু থেকে যাবে যে এই ড্রেসটার জন্য এই এজের জন্য এই সুতার জন্য এবং এই হুকটার জন্য আমার এত মিটার করে সুতা লাগে। এই ইনফরমেশনগুলো আপনার যত অভিজ্ঞতা বাড়বে, যত দিন যাবে আপনার কাছে কিন্তু ইনফরমেশন আরও বেশি বেশি আসতে থাকবে। এগুলো কোনো ইনফরমেশনই আপনারা হেলাফেলা করবেন না। সব কিছু সুন্দর করে একটা নোটবুক তৈরি করুন, একটা নোট খাতা রাখুন যারা স্পেশালি যারা বিজনেস করতে চান বা বিজনেস করছেন। কারণ আমরা যারা ড্রেসে বিজনেস করব না তাদের এই ইনফরমেশনগুলো প্রয়োজনীয়, সব সাইজের প্রয়োজনীয়। আমাদের জাস্ট বাচ্চারা যেই বয়সে তাদের জন্য স্পেসিফিকলি প্রয়োজন, কিন্তু যারা বিজনেস করতে চান তাদের কিন্তু এই ইনফরমেশনগুলো সেফ রাখা খুবই জরুরি, কারণ আপনাদেরই প্রয়োজন হবে। খুব সুন্দর একটা নোট খাতা ব্যবহার করুন। আপনি যখন যে সুতাটা ইউজ করছেন সেটাতে কোন হুকটা ইউজ করতে আপনি প্রিফার করেন সেটা সিলেক্ট রাখুন। তাহলে ওই সুতা এবং ওই হুকে আপনার সোয়াচ একটা করে রাখুন, যে তাতে আপনার সোয়াচে কতগুলো স্টিচ এবং কতগুলো রো করলে 4x4 ইঞ্চ হয়, তাহলে সেই 4x4 ইঞ্চের একটা স্কোয়ার ইঞ্চ আপনি বের করে রাখুন। তাহলে কিন্তু খুব সহজে সুতার পরিমাপটাও জানতে পারবেন। কারণ আমাদের কাছে যে যেমন কোশ্চেন আছে কতটুকু সুতা লেগেছে ড্রেসটা বানাতে, এই কোশ্চেনটাও কিন্তু খুবই কমন কোশ্চেন, যেটা কিন্তু একই উত্তর থাকে যে আমি যে ড্রেস বানিয়েছি, আমি যে সুতা ইউজ করেছি, আমি যে হুক ইউজ করেছি আপনারটা সেম নাও হতে পারে। সো আমার যতটুকু সুতা লেগেছে আপনার ততটুকু নাও লাগতে পারে, বেশি লাগতে পারে, কম লাগতে পারে। সো আপনার কতটুকু সুতা লাগবে আপনি সোয়াচ করে সুন্দরভাবে জেনে নিন। এটার অনেকগুলো বেনিফিট আছে। সোয়াচ করার সঙ্গে সঙ্গে আপনি যেমন মাপটাও সঠিকভাবে নিতে পারবেন, প্লাস আপনার সুতা কতটুকু প্রয়োজন হবে সেটাও বুঝতে পারবেন। সো একটা সোয়াচিংয়ের মাধ্যমে কিন্তু আমরা অনেকগুলো ইনফরমেশন গ্যাদার করে ফেলতে পারছি। সো আজকে এটাই ছিল আমাদের আলোচ্য বিষয়। যারা নিটিং করছেন তারা তো বুঝতে পারলেন, যারা ক্রোশেট করছেন একই জিনিস, আপনি চেইন করে নেবেন 4 ইঞ্চি পর্যন্ত বা তার চেয়ে একটু বেশি করে করবেন। তারপরে আপনি যে স্টিচ প্যাটার্নটা ইউজ করছেন সেটা সিঙ্গেল ক্রোশে হতে পারে, ডাবল ক্রোশে হতে পারে, কোনো প্যাটার্ন স্টিচ হতে পারে, সেটাতে 4x4 ইঞ্চির একটা ব্লক তৈরি করুন। তারপর আমি ঠিক যেভাবে মেজারমেন্ট দেখিয়েছি ঠিক সেভাবে মেজার করে দেখুন, একই জিনিস পাবেন। সো ক্রোশে এবং নিটিংয়ের প্রসেসটা কিন্তু সোয়াচিংয়ের ক্ষেত্রে একদমই সেম। আশা করছি আপনারা এই টিউটোরিয়ালটা থেকে উপকৃত হবে। আপনাদের কোনো কোশ্চেন, কোনো কিছু জানার থাকলে কমেন্ট ভিডিওর বা টিউটোরিয়ালের নিচে যে কমেন্ট অপশন আছে সেখানে কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।